রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, পার্শ্ব শিক্ষক সহ সমস্ত এসএসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসএসএ নিউজ। গত কয়েকদিন থেকে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা লাগাতার আমাকে ফোন করছেন যে বিভিন্ন চ্যানেল, বিশেষ করে 3-4টি চ্যানেল প্রতিদিনই 3-4টে করে ভিডিও বার্তা দিয়ে তারা জানাচ্ছে যে বেতন বৃদ্ধি হচ্ছে। তো আমাদের এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকাদের একটা বড় অংশ অনেকেই আমাকে ফোন করে তার আপডেট চাইছেন বা তারা জানতে চাইছেন যে ঘটনাটা কতটা সত্য। ইতিমধ্যে আমি গত সপ্তাহে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম এবং সেখানে যে কথাটা বলেছিলাম আজকে ঠিক তারই কিছুটা হলেও পুনরাবৃত্তি হবে। এখন ঘটনা হচ্ছে যে এই সমস্ত চ্যানেলগুলো কোথায় থেকে সোর্স পাচ্ছে আমার জানা নেই বেতন বৃদ্ধির খবর। বিশেষ করে সরকার প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে গতকাল সকাল থেকে বারবার ভিডিও বার্তার মাধ্যমে জানানো হচ্ছিল যে আজকেই নাকি জিও বের হবে। বিশেষ করে হাইলাইট করা হচ্ছিল পার্শ্ব শিক্ষকদের জন্য, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি গতকাল হওয়ার কথা এবং এটা জিও বের হবে, এটাই তারা জোরের সঙ্গে বলছিলেন সকাল থেকে। সন্ধ্যের পর থেকে সুরটা একটু চেঞ্জ হয়ে গেল, যেহেতু জিও বের হয়নি। আমি গত সপ্তাহের ভিডিও বার্তায় বলেছিলাম যে যেভাবে প্রচার করা হচ্ছে বেতন বৃদ্ধির, এটা একটা চক্রান্ত হতে পারে। আমি আজকেও সেই কথাই বলবো। ইতিমধ্যে সরকারের কাছে খবর আছে যে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকরা একটা দুর্বার আন্দোলনের দিকে যাচ্ছে এবং যাওয়াটাই স্বাভাবিক। কারণ বর্তমান পরিস্থিতিতে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে তার পরিপ্রেক্ষিতে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, একাডেমিক সুপারভাইজার, পার্শ্ব শিক্ষক সহ যে সমস্ত কন্ট্রাকচুয়াল শিক্ষক শিক্ষিকা আছেন বা অশিক্ষক কর্মী আছেন, ভোকেশনাল, শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, বেশ কিছু সেক্টর আছে যাদের 2019 সালের পর থেকে 1 টাকাও বেতন বৃদ্ধি হয়নি। কিন্তু 2019 সালে যে বাজার দ্রব্য যে মূল্য ছিল সেখান থেকে অন্ততপক্ষে 30% থেকে 40% দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। 2019 সালে যারা 15 টাকায় আলু কিনেছেন আজকে তাদের 30 টাকায় কিনতে হচ্ছে, কিন্তু বেতন 1 টাকাও বাড়েনি। স্বাভাবিকভাবেই যারা সমাজকে গড়ার কাজে নিয়োজিত তাদের অবস্থাটা একবার ভেবে দেখুন। তো এই সরকার সেদিকে কোনো কর্ণপাত না করে বিভিন্ন দিকে দানছত্র করছে, আমরা বাধা দিচ্ছি না। পুজো মণ্ডপে টাকা দিচ্ছে, আমরা বাধা দিচ্ছি না। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আমরা বাধা দিচ্ছি না। কিন্তু সরকারের বোঝা উচিত কোন কাজটা আগে করা দরকার। একটা সংসারে যখন অভিভাবক সংসার পরিচালনা করে তার মাথায় রাখা উচিত যে সংসারে আগে অন্ন, বস্ত্র, বাসস্থান, এই 3টে দরকার। আর খাবার, বস্ত্র এবং থাকার জায়গা। তো যদি সেই সংসারের কোনো কর্তা সেই দিকে নজর না দিয়ে, যদি তার বাসস্থান ঠিক না থাকে, সে যদি ফ্রিজ কিনে নিয়ে এসে ভরে বাড়িতে, সেটা কি মানানসই হবে? তার শরীরে যদি পোশাক না থাকে অথচ সে যদি একটা লাক্সারি গাড়ি কিনে, সেটা কি মানানসই হবে? হবে না। তো আমরা মনে করি আমাদের সরকার হচ্ছে আমাদের অভিভাবক। তো যারা এই মানুষ গড়ার কাজের সঙ্গে নিয়োজিত আছে তাদেরকে অপমান, লাঞ্ছনা, গঞ্জনা ছাড়া এই সরকারের কাছ থেকে আর কিছু পাওয়া যাচ্ছে না। তো আমি সেই সমস্ত চ্যানেলের যারা পরিচালনা করেন তাদের অনুরোধ করব যে আপনারা বলুন, বেতন বৃদ্ধির অথেন্টিকেট খবর থাকলে আপনারা নিশ্চয়ই দিন, কোনো অসুবিধা নেই। এদিকে আরেকটা বিষয় আমি লক্ষ্য করে দেখছি, যদিও আজকের ভিডিওটা একটু বড় হবে স্বাভাবিকভাবেই, মানে কিছু কথা বলার দরকার, না বললে নয়। তো কিছু শিক্ষক শিক্ষিকারা সরকারপন্থী সংগঠনের যারা বার্তা দিচ্ছেন তাদের মুণ্ডুপাত করছেন
তাদেরকে আজে বাজে ভাষায় কথা বলছেন, চ্যানেলগুলোকে আজে বাজে ভাষায় কথা বলছেন। আমি মনে করি এটা ঠিক নয়। চ্যানেলগুলো কোথাও একটা খবর পাচ্ছে সেটা দিচ্ছে, কিন্তু আমার মনে হয় চ্যানেলগুলোকে একটু সতর্কভাবে খবরগুলো দেওয়া দরকার। যে বেতন বৃদ্ধি হয়ে গেল, আজকেই জিও বের হবে, এই ধরনের খবর না বলে একটা আভাস আছে, সম্ভাবনা আছে, এটা বললেই ভালো হয়। তো যাই হোক, এখন যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্বের মাধ্যমে এই বার্তাগুলো দিচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে শিক্ষক শিক্ষিকাদের একটা অংশ তাদেরকে যাচ্ছে তাই গালিগালাজ করছেন। আমি দেখছি বেশ কিছু গ্রুপে, বেশ কিছু মেসেজ, বেশ কিছু চ্যানেলে তাদের কমেন্ট। তো আমার মনে হয় এগুলো ঠিক নয়। কারণ একটা কথা অস্বীকার করার জায়গা নেই, সরকারপন্থী সংগঠনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাও চেষ্টা করছেন যে একটা বেতন বৃদ্ধি করানোর জন্য, তারা লেগে আছেন। কাজেই তাদের এই যে পরিশ্রমটাকে আমি কখনোই ছোট করতে পারি না। আমি তাদের এই পরিশ্রমের জন্য অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ওই সমস্ত নেতৃত্বদের একটা কথা আমি বলতে চাই, যে আপনারা বলছেন বলুন, পাশাপাশি একটু সতর্ক থাকুন। যে আমি এর আগে যে কথাটা বলে গেলাম, যেটা একটা চক্রান্ত, আপনারা একটু ভালো করে অনুসন্ধান করে দেখুন এটা চক্রান্ত কিনা। কারণ এই মরশুম পুজোর পরেই বেশ কিছুদিন শিক্ষক শিক্ষিকারা ছুটি পাবে। সেই ছুটিতে যদি দুর্বার আন্দোলন গড়ে তোলা না যায়, তাহলে আমাদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু একেবারেই আর থাকবে না। তো সে জায়গায় আপনাদের সঙ্গে যে সমস্ত নেতৃত্ব আপনাদের বা মন্ত্রী যদি কথা বলে থাকে বেতন বৃদ্ধি হবে, মন্ত্রী তো ওই যেটা নির্বাচনের আগে বারাসতে সভায় বলেছিলেন যে সব কিছু ঠিক হয়ে আছে, আমরা নির্বাচনী প্রটোকলের জন্য আমরা ঘোষণা করতে পারছি না, পরে পরে আমরা ঘোষণা করব। কই তার কথা? একটা মন্ত্রী ইতিমধ্যে জেল খাটছেন, তিনি আমাদের ধাপে ধাপে উন্নয়নের কথা বলে ধাপে ধাপে আমাদের সঙ্গে যথেষ্ট ধাপ্পাবাজি করে গেছেন। বর্তমান যিনি মন্ত্রী আছেন, জানি না ওনার এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করার মতো কতটা ক্ষমতা আছে আমার জানা নেই। তো আমার সাধারণ ক্ষুদ্র মাথায় যেটুকু মনে হয়েছে, ওনার 1% ক্ষমতা নেই। যতক্ষণ না মাননীয়া গ্রিন সিগন্যাল না দিচ্ছে, বেতন বৃদ্ধির সিগন্যাল না দিচ্ছে, ততক্ষণ ওনার কথার কোনো মূল্য আছে বলে আমি অন্তত মনে করছি না। তো সবশেষে আমি যেটা বলতে চাই, যে দেখুন, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা পার্শ্ব শিক্ষক সহ যে সমস্ত শিক্ষকদের নির্বাচনের আগে বেতন বৃদ্ধি হয়নি, তাদের বেতন বৃদ্ধি হওয়াটা খুবই জরুরি। এই নিয়ে কোনো নেতৃত্বকে দোষারোপ করবেন না। এক কথায় বলতে গেলেই সরকার আমাদের উপরে চরমতম নির্যাতন নামিয়ে নিয়ে এসছে। সেই নির্যাতনের অবসান একমাত্র আন্দোলনের মাধ্যমে ছাড়া কখনোই সম্ভব নয়। আমি আন্দোলনের কথা বলছি মানে কাল থেকে আন্দোলন করতে হবে এমনটা বিষয় নয়। আমি এর আগে ভিডিওতেও বলেছি যে যারা বর্ষিয়ার নেতৃত্ব আছেন, সিনিয়র নেতৃত্ব আছেন, তারা আলাপ আলোচনা করুন। আমি একবারও বলছি না, এখনও বলছি না যে বেতন বৃদ্ধির যে খবর সেটা কালকে ঘোষণা হবে না বা পুজোর পরে পরেই ঘোষণা হবে না, এটা আমি বলছি না। কারণ একটা ফাইল অলরেডি রেডি হয়েছে, এটা আমি বারবার বলেছি। কিন্তু সেই ফাইল মুভ করবে কিনা সেটা নির্ভর করছে সম্পূর্ণ মাননীয়ার উপর। তো এখন পর্যন্ত আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তাতে মাননীয়ার এসএসকে এমএসকে বা পার্শ্ব শিক্ষকদের উপর কোনো রকম কোনো সহানুভূতি আছে বলে আমার মনে হয়নি। আমার মনে হয়েছে যে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকদের মাননীয়ার শত্রু হিসেবে চিহ্নিত করেছেন। তা না হলে যাদের কোনো কাজ নেই, আমি কাউকে ছোট করছি না, যাদের কোনো কাজ নেই, যারা মাসে 2 দিন থেকে 3 দিন কাজ করে, তাদের বেতন 20,000, 22,000, 24,000, 26,000 হয়ে গেছে। অথচ একজন এমএসকে শিক্ষক, যার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েশন, একজন আপার প্রাইমারি প্যারা টিচার যার ন্যূনতম যোগ্যতা ন্যূনতম গ্র্যাজুয়েশন, অনেকে আছে পোস্ট গ্র্যাজুয়েট, এমএ বিএড আছেন, তারা দিদি তাদেরকে কত ভাতা দেন? 14,000। প্রাথমিকে কত দেন? 11,000। মাননীয়ের কাছে আমার প্রশ্ন, আপনি একটু ভেবে দেখবেন এই পয়সায় একটা সংসার চলে কিনা।
আজকে যারা গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট আপনার আন্ডারে কাজ করছে, তাদেরকে আপনি মাসে 14,000 টাকা অনারিয়াম দিচ্ছেন। আপনি কি জানেন একটা রিক্সা চালক, একটা অটো চালক মাসে অন্তত 25 থেকে 30,000 টাকা ইনকাম করে? একজন রাজমিস্ত্রি মাসে অন্তত 25 থেকে 30,000 টাকা ইনকাম করে। তাহলে যারা এই মানুষ গড়ার কারিগরের সঙ্গে, কাজের সঙ্গে যুক্ত আছে, তাদের এইভাবে বঞ্চনা করে রাখার মানেটা কি? তো আপনি কি চাইছেন শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাক? যদি আপনার সত্যিই সেটা ইচ্ছা থেকে থাকে, তাহলে আপনার জায়গায় আপনি সঠিক আছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, শিক্ষা শেষ হয়ে যাওয়া মানে সমাজ শেষ হয়ে যাওয়া, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া মানে সমাজ ধ্বংস হয়ে যাওয়া। কাজেই আমি করজোড়ে অনুরোধ করছি, জানি না আমার এই বার্তা মাননীয়ার কাছে পৌঁছাবে কিনা, বা মাননীয়ার কোনো চেলা চামুণ্ডোর কাছে পৌঁছাবে কিনা। যদি মনে হয় যে আমাদের দাবিটা খুবই অন্যায্য, তাহলে দেবেন না। আর যদি মনে হয় যে আমাদের দাবিটা ন্যায্য, তাহলে অতি সত্বর পুজোর পরেই একটা বেতন বৃদ্ধি ঘোষণা করুন। নচেত আমরা কিন্তু ওই জুনিয়র ডাক্তারদের মতো কলকাতার রাজপথ দখল নেব। যদিও সেটা আমি বললে হবে না, সমস্ত নেতৃত্বদের একজোট হতে হবে। 7,000 জুনিয়র ডাক্তার মাননীয়কে রাস্তায় নামিয়ে নিয়ে এসছে, ধর্ণা মঞ্চে যেতে বাধ্য করেছে। আমরা 80,000-এর অধিক আছি। আমরা কি পারি না মাননীয়কে ধর্ণা মঞ্চে টেনে নিয়ে আসতে? আমরা সরকারের বিরোধিতা করতে চাই না, কিন্তু যে সরকারের আমরা কর্মী, যে সরকারের আন্ডারে আমরা কর্মচারী, সেই সরকারের উচিত আমাদের দুবেলা দুমুঠো ঠিকমতো খেতে পাচ্ছি কি না তার খোঁজখবর রাখা, কিন্তু রাখছেন না। এটাই আমাদের দুর্ভাগ্য। সবশেষে আমি সমস্ত নেতৃত্বদের করজোড়ে অনুরোধ করছি, করেঙ্গে এ মরেঙ্গে এই স্লোগানে আমরা বঞ্চিত শিক্ষক, এই স্লোগানকে সামনে রেখে আমরা বাঁচতে চাই, আমরা খেতে চাই, খেয়ে পরে বাঁচতে চাই। আমাদের মাংস ভাত চাই না, আমাদের বিরিয়ানি ফ্রাইড রাইস চাই না, আমরা শুধু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাই। আর সেই ডাল ভাত খেয়ে বেঁচে থাকার জন্য একটা পরিবারের কত টাকা প্রয়োজন সেটা মাননীয়া ভেবে আপনি সেইভাবে আমাদের ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো সংস্থান করে দেবেন, এই অনুরোধ মাননীয়ার কাছে রাখছি। পাশাপাশি নেতৃত্বের কাছে আমরা করজোড়ে অনুরোধ, যদি পুজোর কয়েকদিনের পর পর্যন্ত আমাদের বেতন বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে পুজোর ছুটির শেষ হওয়ার আগের মুহূর্তে আমাদের শুধু নিজেরা নয়, আমাদের পরিবার সহ কলকাতা রাজপথের দখল নিতে হবে। আর যদি আমরা সেই কলকাতা রাজপথের দখল নিতে পারি, তাহলে মাননীয়া মঞ্চে এসে বেতন বৃদ্ধি ঘোষণা করবেন। কারণ আমাদের দাবিটা এতটাই ন্যায্য, কোনো মানুষ, সর্বস্তরের মানুষ আমাদের দাবিকে মান্যতা দিতে বাধ্য। সবশেষে রাজ্যের সাধারণ শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি, আপনারা আন্দোলন কর্মসূচি গ্রহণ করলে সেই আন্দোলন কর্মসূচিতে কাতারে কাতারে এসে জমা হবেন এবং প্রয়োজন হলে পরিবারকে নিয়ে এসে হাজির হতে হবে কলকাতা রাজপথে। তার আগে নেতৃত্বরা ভাবনা চিন্তা করবেন সরকারকে আর কতদিন সময় দেওয়া যেতে পারে, সেই সময়ের ডেডলাইন বেঁধে দিন, সরকারকে বার্তা দিন। সরকার সেই বার্তা যদি আমাদের না শোনে, আমাদের যদি প্রত্যাখ্যান করে, তাহলে অবশ্যই আমরা কলকাতার রাজপথ দখল নেব। এই অঙ্গীকার করে সমস্ত পরিবারের সদস্যদের নিয়ে সেখানে হাজির হওয়ার অঙ্গীকার করুন। এই কয়েকটি কথা বলে আজকের এসএসএ নিউজ আমি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।